বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। সরকারের ভাষায় বা সরকার সমর্থকদের ভাষায় সংবিধান অনুযায়ী এই নির্বাচন করতে হবে, বাধ্যবাধকতা আছে এবং যা কিছু হচ্ছে সংবিধান অনুযায়ী হবে। অন্যদিকে বিরোধীরা এটি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই নির্বাচন থেকে দূরে সরে আছে। তারা আন্দোলন সংগ্রাম করছে তাদের দাবিতে এবং সরকারের পদত্যাগের দাবিতে। বাংলাদেশে একসময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকে যারা ক্ষমতায় আছেন তারা এবং তাদের মিত্র এবং বিরোধী পক্ষ আছেন এমন একটি রাজনৈতিক দল আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, শুধুমাত্র একটি উপনির্বাচনকে কেন্দ্র করে। সেই সময় যারা এই আন্দোলন করছিলেন তারা স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা তখনও বলেছিলেন যে স্থায়ীভাবে এটা আমাদের সংবিধানে থাকা উচিত এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অধীনে বা ক্ষমতায় থাকাকালীন সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পরবর্তীকালে যারাই যখন ক্ষমতায় গেছে, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত, তারা এই ব্যবস্থাটাকে ডিস্টর্ট করার চেষ্টা করেছে নানা উপায়। সেই অভিযোগ তাদের প্রতিপক্ষরা সবসময় করছেন। তারপরে আদালতের একটি নির্দেশনা বা রায়ের প্রেক্ষিতে সরকারের বা এখন যারা ক্ষমতা আছেন তাদের ভাষ্য যে তারা সংবিধানে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি তারা বাতিল করেছেন। অনেকের কাছে তত্ত্বাবধায়ক সরকার একটি অভিনব ব্যবস্থা, কোনো কোনো দেশে এখন সেটি আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অনেকেই মনে করেন এটি একটি অত্যাবশ্যকীয় বিষয়। আবার কেউ কেউ মনে করেন যে এটি সংবিধানের মূল নীতির পরিপন্থী, কেননা এখানে বাংলাদেশে সংবিধান অনুযায়ী কোনো অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকবার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে সেই কয়টি নির্বাচন তুলনামূলক বিচারে, প্রতিটি নির্বাচনে যারা হেরেছেন প্রশ্ন তুলেছেন, কিন্তু তুলনামূলক বিচারে সেই নির্বাচনগুলো ভালো হয়েছে এবং বিরোধীরা প্রশ্ন তুলল, ফলাফলটা তারা মেনে নিয়েছেন এবং ক্ষমতার একটা পালাবদল হয়েছে শান্তিপূর্ণ উপায়ে। বাংলাদেশের জনগণ, যেহেতু বাংলাদেশের সরকারের মেয়াদটা একটু লম্বা, 5 বছর, অনেক দেশে 4 বছর আছে, কোথাও কোথাও 3 বছর আছে, 5 বছরের একটি দলকে ক্ষমতায় রেখে পরের 5 বছরের জন্য অন্য দলকে ক্ষমতায় নিয়ে এসছে, ইতিহাস সেটাই বলে। বিচার বিভাগ যখন এই রায় দেয় তখন তারা বাংলাদেশের বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকার সঙ্গে না জড়াবার অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন যে সরকার যদি সংসদ যদি চায় তাহলে অন্তত 2 দফা এই নির্বাচন করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এগুলো নিয়ে নানা বিতর্ক আছে, পৃথিবীর কোথায় আছে কোথায় নেই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে আসলে এটি প্রয়োজন কিনা বা বাংলাদেশে এটি অগণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করে না, এই বিতর্কের মধ্যে বাংলাদেশ আছে। কিন্তু সেই বিতর্কের চাইতে আমি আজকে যে কারণে এই পর্বটি আলোচনা নিয়ে আসছি তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সংক্রান্ত 2টো বই আমার সামনে রয়েছে। একটি বই দর্শকরা দেখতেও পারেন, যদি দেখাবার সুযোগ থাকে আমি আশা করব, বদিউল আলম মজুমদারের লেখা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি বইটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে সম্প্রতি, সম্ভবত 2টো কপি বেরিয়েছে। পাঠকরা চাইলে হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হতে পারে। ডক্টর বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক এবং বাংলাদেশের নাগরিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। এই মুহূর্তে তিনি আমার বায়া বসা আছেন আলোচনার জন্য। আমার ডানে যিনি আছেন তারও একটি বই প্রকাশিত হয়েছে 2018 সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রাউটলেস থেকে। বইটির শিরোনাম দ্য পলিটিক্স অ্যান্ড ল অফ ডেমোক্রেটিক ট্রানজিশন, কেয়ারটেকার গভর্নমেন্ট ইন বাংলাদেশ। বইটি লিখেছেন ডক্টর সোনিয়া জামান খান। সোনিয়া জামান খান যুক্তরাজ্যে এবং বাংলাদেশে আইন পেশার সঙ্গে যুক্ত এবং নানা রকমের গবেষণাধর্মী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন আইন পেশার পাশাপাশি। তিনি আমার ডানে বসা আছেন। সো আমি মূলত আজকে এই দুটো বইয়ে তারা কি বলতে চেয়েছেন, যেটি আমাদের মধ্যে প্রশ্ন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা এই বিধানটি আসলে আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, পৃথিবীতে এর নজির কি আছে, এটা কি অসাংবিধানিক না সাংবিধানিক বিষয়, এর মধ্য দিয়ে
গণতন্ত্রের চিন্তা চেতনার পরিপন্থী কতখানি, বিচার বিভাগ এর সঙ্গে কিভাবে সম্পর্কিত হয়ে যেতে পারে বা বিচার বিভাগকে কিভাবে এটা প্রভাবিত করে, এইসব নানা প্রশ্ন এবং যে ডেমোক্রেটিক ট্রানজিশনের সঙ্গে জন্য এটা কতটা উপযোগী, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি আর কথা না বাড়াই, আসলে প্রশ্ন করবারও কিছু নাই। আমি আপনাদের দুজনের কাছ থেকেই আপনাদের বই সম্পর্কে আজকের সূচনায় শুনতে চাইব। ডক্টর বদিউল আলম মজুমদার, অভিনন্দন আপনাকে, এবং ডক্টর সোনিয়া জামান খান, আপনাকে অভিনন্দন, যেটি খুবই ভালো গবেষণাধর্মী কাজ আপনি করেছেন। দেশের বাইরে থেকেও বাংলাদেশের ভেতরে যারা আছি আমরা আসলে এটি নিয়ে সারাক্ষণ কথাবার্তা বিতর্কের মধ্যে আছি, বাট হ্যাঁ, বাট একটা ভালো একাডেমিক কাজ নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ। তো ওই বইটা বেরিয়েছে, ওইটা প্রকাশ করেছে প্রথমা, এবং বইটা বোধহয় এই উইকেন্ডে পাওয়া যাবে। তাই আমি কেন এ ব্যাপারে আগ্রহী হলাম, আমরা যে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে যে কুলুষমুক্ত করে যাতে জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত হয়, এ নিয়ে আমাদের মধ্যে বহুদিনের বিরোধ। তো সেই মাগুরার উপনির্বাচনের প্রেক্ষাপটে সে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপিত হয় এবং ব্যাপক গণ আন্দোলন সংগঠিত হয়, এবং এটা একটা এই আন্দোলনটা সহিংস আন্দোলন ছিল। 173 দিন হরতাল হয়েছে, এবং এর ফলে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে 1996 সালে। তার আগে তো একটা সংবিধান বহির্ভূত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল 1991 সালে। সবার সম্মতিতে এটা ঘটেছে। এখন এবং সংবিধানের বাইরে গিয়ে সেটা করা হচ্ছে, পরে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং 96 সালে যে সংবিধানে অন্তর্ভুক্ত করার আগে আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীরা আন্দোলন সৃষ্টি করেছে। বিএনপি প্রথমে নাকচ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওটা মেনে নিয়ে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করে তারা পদত্যাগ করেছে, এবং তারা এককভাবে করে পদত্যাগ করেছে। এবং এরপরে 2011 সালে এসে সেই আওয়ামী লীগই তার সংসদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, যার জন্য বিরাট আন্দোলন, বিরাট সংগ্রাম, 173 দিনের হরতাল। তো আমার মনে প্রশ্ন জাগলো, কেন এটা হলো, কি কারণ? এবং যেই কারণটা ওই সামনে আনা হয়, যে কারণটা বলা হয় যে আদালত এটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 96 সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং 2011 সালের আমাদের আপিল বিভাগের একটা সংক্ষিপ্ত রায়, সংখ্যাগরিষ্ঠদের সংক্ষিপ্ত রায়, 4 জন বিচারক এই রায়টার পক্ষে আর 3 জন বিপক্ষে, 4-5 বাক্যের সংক্ষিপ্ত রায়। 2011 সালের 10ই মে যে আদালতের সংক্ষিপ্ত রায় দেয়, তাতে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতের জন্য প্রসপেক্টিভলি অসাংবিধানিক ঘোষণা করা হলো, এবং রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে, জনগণের নিরাপত্তার খাতিরে এবং ক্রান্তিকালীন ব্যবস্থা হিসাবে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে। এবং আদালত পর্যবেক্ষণ দিল যে সংসদ ইচ্ছা করলে ত্রয়োদশ সংশোধন করে, যেটা তত্ত্বাবধায়ক সম্পর্কিত যে সংশোধনী, যে বিচারপতিদেরকে বাদ দিতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে। কিন্তু যেই বয়ান দেয়া হলো ক্ষমতাসীনদের পক্ষ থেকে, যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এবং পর্যবেক্ষণ দিয়েছে যে যদি সংসদ চায় তাহলে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে। তো এটা সঠিক ছিল না। এই যে আদালতের পর্যবেক্ষণের কথা, এখানে অসততার আশ্রয় নেওয়া হয়েছে, মিথ্যাচারিতার আশ্রয়। হ্যাঁ, এই এটা অপব্যাখ্যা, আরও ভদ্রভাবে বলতে গেলে অপব্যাখ্যা, যে আদালত বলে নাই যে সংসদের অনুমতি লাগবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী 2 নির্বাচন অনুষ্ঠিত হইতে হলে, কিন্তু এই জিনিসটা জুড়ে দেওয়া হয়েছে, অপব্যাখ্যাটা জুড়ে দেওয়া হয়েছে। এই অপব্যাখ্যাকে কাজে লাগিয়েই সেই 30শে জুন
সেই বাজেট অধিবেশনে তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তো এর মাঝখানে আরও কিছু ঘটনা ঘটেছে, যে 2010 সালে একটা সংসদীয় কমিটি গঠিত হয় 15 সদস্যের। তার মধ্যে 12 জনে ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং 3 জন ছিলেন তাদের জোট সঙ্গীদের ওই যে প্রতিনিধি। বিএনপিকে বলা হয়েছিল একজন প্রতিনিধি দেওয়ার, কিন্তু বিএনপি দেয় নাই। এবং এটা 2010 সালে করা হয়েছে এবং ওই কমিটির উদ্দেশ্য ছিল সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব করা, বিশেষত পঞ্চম সংশোধনী বাতিলের প্রেক্ষাপটে। পঞ্চম সংশোধনী তার আগে বাতিল করা হয়েছে, সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এবং একই সাথে যে অনির্বাচিত সরকারকে কোনোভাবে ক্ষমতা ওই যে দখল করার থেকে বিরত রাখার জন্য এই দুটো উদ্দেশ্য নিয়ে এই কমিটি করা হয়েছিল। এই কমিটি 10-12 মাস তারা বিভিন্ন ব্যক্তির সাথে আলাপ আলোচনা করেছে, ব্যাপকভাবে তারা সংলাপ করেছে। তারা 3 জন প্রধান বিচারপতির সাথে মত বিনিময় করেছে এবং অনেক বিশিষ্ট ব্যক্তিদের, জ্যেষ্ঠ সাংবাদিকদের, তারপরে নাগরিক সমাজের প্রতিনিধিদের এবং এক্সপার্টদের সাথে আলাপ করেছে। 104 জনের সাথে আলাপ করে তারা এই কমিটি 10ই মে 2011 সালে সংক্ষিপ্ত আদেশ হইল। তার 19 দিন পরে তারা সর্বসম্মতভাবে সুপারিশ করল তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনের, তবে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে। তো তার আগে আরেকটা ঘটনা ঘটেছে। এই কমিটি রাজনৈতিক দলকেও ডেকেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের একদল প্রতিনিধি নিয়ে সেখানে এই যে কমিটির সামনে উপস্থিত হয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের কোনো ওই পরামর্শ দেন নাই। তিনি বলেছেন ওটার একটা সময়সীমা বেঁধে দিতে, এবং এটাই করেছে। মানে কতদিন তারা, হ্যাঁ কতদিন, ওটাই ওই কমিটি করেছে সর্বসম্মতভাবে। ওই সংক্ষিপ্ত আদেশ 19 দিন পরে 29শে মে যে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। তারপর দিন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং এরপরে তাদের প্রস্তাব উল্টে যায় এবং তখন তারা বলা শুরু করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক, অতএব এটা রাখা যাবে না। কিন্তু একদিন আগেই তারা বলে দিয়েছে আমাদের কিছু করার নাই, আমাদের কিছু করার। আমি আসবো আবার আপনার কাছ থেকে শুনতে বাকিটা। ডক্টর সোনিয়া জামান খান, আপনি আপনার বই নিয়ে একটু শুনতে চাই, যে প্রথমে যেটা লিখতে গেলেন, কেন আপনার গবেষণাটা শুরু করলেন, কি চিন্তা থেকে এবং কি ফাইন্ডিংস আপনার, এবং আপনি এই যে বলছেন যে কেয়ারটেকার গভর্নেন্স আর নিউ ডাইমেনশন টু পলিটিকো লিগাল ফিলসফি, নিঃসন্দেহে নিউ ডাইমেনশনটা কি গুড অর ব্যাড অর আগলি, আপনার ফাইন্ডিংস আমি পড়েছি, বাট আপনার মুখ থেকে দর্শকরা শুনলে ভালো হবে। শিওর, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আগে থেকেই বলে দিই, আমি বাংলা এবং ইংরেজি মিলে কথা বলবো, হয়তো ইংরেজিতে কিছু বলবো, কিছু মনে করেন না। বইটা যেহেতু ইংরেজিতে, চিন্তাধারাও ইংরেজিতে, আর রিসার্চটাও ইংরেজিতে, সুতরাং ইংরেজিটা ন্যাচারালি আসবে। আমি যখন 2007-এ এই রিসার্চটা শুরু করি, মানে আই স্টার্টেড দিস ইন 2007, আমি এই চিন্তা নিয়ে শুরু করেছিলাম যে ডেমোক্রেটিক জার্নি কোনো দেশেরই সহজ না। এস্টাবলিশ ডেমোক্রেসিস যেগুলো ইউকে বা অন্যান্য দেশের যে ওয়েস্টার্ন কান্ট্রিজে আছে, দে হ্যাভ অল গন থ্রু আপস অ্যান্ড ডাউনস ইন অর্ডার ফর ডেমোক্রেসি টু বি ওয়্যার ইট ইজ নাও। আমরা তখন ওই সময় অলমোস্ট 50 years অফ বাংলাদেশের হিস্ট্রি, আমাদের এই ইলেকশনের সময় ওয়াই ডু উই হ্যাভ দিস পেরেনিয়াল প্রবলেম অফ ভায়োলেন্স অ্যান্ড অফ নন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনস? এটার ব্যাপারটা কি? ইজ ইট সিম্পলি বিকজ we have 2 competing political parties who are at loggerheads? নাকি is there something more endemic, আরও কিছু ডিটেইলড কিছু আছে? তো এটা দিয়ে 2007-এ আমি শুরু করেছিলাম জার্নিটা। 2007-এ আপনাদের মনে আছে নিশ্চয়ই যে তখন we were in a state of chaos again in Bangladesh. BNP was in power, there was a lot of violence at that time, Islamist parties had arisen, there was a lot of bombs. তো ওরকম একটা খুব মানে ভেরি অ্যাগ্রেসিভ হস্টাইল পরিবেশে আমরা তখন ওই সময় ছিলাম। তো তখন ওই সময় অ্যাট দ্য সেম টাইম আমরা অলরেডি তখন 3টে তত্ত্বাবধায়ক সরকার দেখে ফেলেছি। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ইতিহাসে ইট হ্যাড 20 years of history.
এখন 50 বছরের বাংলাদেশে আপনি 20 ইয়ার্সকে আপনি ইউ ক্যানট পুট আন্ডার দ্য কার্পেট, ইউভ গট টু অ্যানালাইজ ইট অ্যাজ টু ওয়াই উই অ্যাজ এ নেশন নিডেড আ মডেল কল্ড কেয়ারটেকার গভর্নমেন্ট। এস্টাবলিশ ডেমোক্রেসিজে আপনি নিউজিল্যান্ড বলেন, আপনি অস্ট্রেলিয়া বলেন, আপনি কানাডা বলেন, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু ইলেকশনসের আগে দে গো ইনটু দ্য কেয়ারটেকার মোড। দে স্টিল ইউজ দিস ওয়ার্ড কেয়ারটেকার মোড। ওরা আমাদের মতন দরকার ওরকম হয় না তত্ত্বাবধায়ক সরকার অ্যাজ পার সে, বিকজ তারা এস্টাবলিশ তাদের মাইন্ডসেটটা কোয়াইট ডিফারেন্ট দ্যান এক্স্যাক্টলি। তারা ওরা তখন ডিসাইড করে যে আমরা পলিসি কোনো ডিসিশন ইলেকশনসের আগে নেব না। ফেয়ার এনাফ। আমরা যে জিনিসটা শুরু করেছিলাম, উই স্টার্টেড ব্যাক ইন 1990। তখন এরশাদ পতনের পরে আমরা তখন ইউনিভার্সিটিতে ছিলাম, উই আর অল ইন দ্য স্ট্রিটস। ওই সময় একটা যে অবস্থা ছিল যে আফটার অল দিজ ইয়ার্স অফ মিলিটারি গভর্নমেন্ট, এর আগে আপনার 1971-এর আমাদের স্বাধীনতার পরে 73 ইলেকশনস এবং সাবসিকুয়েন্ট মিলিটারি টাইমস ইলেকশনস ওয়ার প্রুভেন টু বি নন ফেয়ার অ্যান্ড নন ফ্রি। সো 1990-তে যখন এই পিপলস মুভমেন্টের দ্বারা যখন আমরা রাস্তায় আসলাম এবং যখন আমরা ঠিক করলাম উই ওয়ার সাকসেসফুল ইন আউস্টিং দি মিলিটারি রেজিম, তখন অল অফ দ্য পলিটিক্যাল পার্টিজ দে কেম আপ উইথ এ সলিউশন দ্যাট আমরা যদি একসাথে উই ক্যান কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দেন দিট উইল বি দ্য নিউ অ্যাডভেন্ট অফ ডেমোক্রেসি ফর বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। ওই পলিটিক্যাল উইল, পলিটিক্যাল ইথস দিয়ে কিন্তু ওই জার্নিটা শুরু হয়েছে। তখন এটা কনস্টিটিউশনে এমবেডেড ছিল না। তখন আমরা যেটা করলাম ওই সময়, যে যারা তখন সোসাইটিতে রেসপেক্টেবল পার্সন, যাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই, এক্স চিফ জাস্টিস, ফর্মার চিফ জাস্টিস হু আর হেল্ড ইন হাই এস্টিম, এরকম কাউকে দিয়ে যদি একটা ইলেকশন কন্ডাক্ট করা যায় with completely non-political, apolitical people who are experts in other fields, তাহলে বোধহয় আমাদের কাছে ইলেকশনটা গ্রহণযোগ্য হবে। আমার রিসার্চে যেটা বোঝা গেল নন পার্টিজান, এবং সেটা আমরা 1990-তে we were fully successful in having it. We had Justice Shahabuddin Ahmed in place. He came. There was through the constitutional modality, কারণ তখন কিন্তু আমার লেখা ছিল না, কিন্তু কনস্টিটিউশনের মাধ্যমেই জিনিসটা ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে এবং শাহাবুদ্দিন স্যার এসছেন ইন দ্য সিন। ওই সময়টা উই ওয়ার সাকসেসফুল ইন হোল্ডিং ইন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইদিন 90 days। তখন শাহাবুদ্দিন সাহেব কিন্তু একটা জিনিস বলেছেন যেটা অনেকে হয়তো ভুলে গেছে, যে হি হ্যাড এ কোড অফ কন্ডাক্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস। হি সেট আউট যে আপনারা পলিটিক্যাল পার্টিস হিসাবে ABCD করতে পারবেন না। ইটস অলমোস্ট লাইক এ সিটিজেন্স চার্টার বলতে পারেন আপনি, যে এই জিনিস করা যাবে, এই জিনিস করা যাবে না ডিউরিং ইলেকশন। এবং পলিটিক্যাল পার্টিসরা হ্যাপিলি সেটা মেনে নেয়, which is why we saw a resounding victory for the first time in Bangladesh of holding a free and fair election. সেটা সাবসিকুয়েন্ট গভর্নমেন্ট যখন আসলো, রূপরেখার অংশ হয়। এক্স্যাক্টলি। সাবসিকুয়েন্ট গভর্নমেন্টে যখন এটা আসলো, আবার আরেকটা ইলেকশনে যখন, তখন তো দ্য নিউ গভর্নমেন্ট কেম ইন পাওয়ার, দেন এগেন দ্য সেম প্রবলেম স্টার্টেড মাগোরা ইলেকশনসে। এবং তখন দেখা গেল যে ওয়ান্স এগেন the political power, the government, political government has started manipulating elections. তখন massive movement, we tried to incorporate this, institutionalize this in our constitution through the 13th amendment. যে ঠিক আছে বাংলাদেশের জন্য, given that elections is always a problem, and given that this is the only rudimentary democracy that we have, শুধু ইলেকশন করাটা আমরা এটা এই মাধ্যমে করব। তো ওটার জন্য আমি বলেছি ইটস এ নিউ পলিটিক্যাল লিগাল ফিলসফি। এখন সংবিধান ইজ সামথিং দ্যাট ইজ এ লিভিং ডকুমেন্ট। বাট এই কনসেপ্টে তো বাংলাদেশই সম্ভবত প্রথম, নাকি আর কোথাও ছিল না? মজার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ওই সময় উই ইনস্টিটিউশনালাইজ ইট। আপনার এছাড়া যেমন টিউনিশিয়া, যেমন আপনার আর একটু আগে 2011-তে পরে সাবসিকুয়েন্টলি টিউনিশিয়াতে যে রেভলিউশনটা হলো, ওটার পরেও কিন্তু দে হ্যাড এগ্রিড পলিটিক্যাল পার্টিসের মধ্যে দে উইল হ্যাভ a caretaker government, not institutionalized in the constitution, but they did that. Constitutionalized বাংলাদেশই প্রথম। তো আর তারপরে সাবসিকুয়েন্টলি নেপালও আপনার 2012-তে করেছে থ্রু অ্যান এগ্রিমেন্ট। এবং টিউনিশিয়াতে যেটা ছিল সেটা অলরেডি দে প্রমিস, যারা কেয়ারটেকারের ছিল তারা প্রমিস করেছে যে আমরা উই উইল নট টেক পার্ট ইন ইলেকশনস। সো দেয়ার ওয়াজ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য নিউট্রালিটি। নেপালে আপনারও এগ্রিমেন্ট বেসিস একটা ইনফর্মাল সিটিজি হয়েছে 2012-তে, কিন্তু আমরা উই আর দি অনলি নেশন, বিকজ আমাদের দরকারটা ছিল বলে উই হ্যাভ ইনস্টিটিউশনালাইজ ইট। এবং আমরা এটা বলি, তখন ওই সময় রেফারেন্ডাম হয়নি, কিন্তু তখন যেহেতু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ওয়ার হ্যাপি অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড ওই যে পলিটিক্যাল উইল ছিল এটাকে করার, সো উই অ্যাজিউম দ্যাট দ্য পলিটিক্যাল পার্টিজ হ্যাড দ্য পিপলস উইল অ্যান্ড দ্য পিপলস ম্যান্ডেট
to institutionalize it in the constitution. তখন কিন্তু রেফারেন্ডাম কিন্তু নেওয়া হয়নি। সিমিলারলি সাবসিকুয়েন্টলি যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করা হলো তখনও স্যাডলি কোনো পিপলের ম্যান্ডেট রেফারেন্ডামটা নেওয়া হয়নি, অথচ রেফারেন্ডাম নেওয়ার কিন্তু স্কোপ আমাদের কিন্তু কনস্টিটিউশনে আছে। তো দিস ইজ ওয়াই আই কল্ড ইট, আমাদের জন্য এটা হাইব্রিড সিস্টেম। আমরা দেখেন ওয়েস্টার্ন, আমি মনে করি না ডেমোক্রেসির কিন্তু কোনো ব্লু প্রিন্ট নাই। ডেমোক্রেসি অ্যাজ অ্যান্ড ওয়েন অ্যান্ড ইচ নেশনে উইল ভ্যারি। আমাদের উইথ আওয়ার প্লুরালিটি, উইথ আওয়ার ডাইনামিক্স, আমাদের জন্য যেটা ওয়ার্কআউট করবে সেটা আরেকজনের জন্য ওয়ার্কআউট করবে না, আরেকজনের জন্য যেটা ওয়ার্কআউট করবে সেটা আমাদের জন্য ওয়ার্কআউট করবে না। ডেমোক্রেসি ইজ নট এ লিগাল ট্রান্সপ্লান্ট যে আপনি আসলেন চট করে ফিটিং হয়ে গেল, ইটস নট। আমরা আমাদের কালচার অফ মিসট্রাস্টের জন্য দিস ইজ দ্য ইউনিক থিং দ্যাট উই ডিসকভার্ড, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ ম্যাটার আপনার ইন টার্মস অফ দ্য পিপল হু আর কনস্টিটিউশনাল এক্সপার্টস আর হু ডু স্টাডি কনস্টিটিউশন টু স্টাডি দিস মেকানিজম। যদি এটা আমাদের 20 years চলেছে, যদি আরও চলতো, তাহলে this could have been a model for other countries who are emerging democracies in Africa and elsewhere to actually formulate this, to actually also এমনিতে আর কোন দেশ কনস্টিটিউশনালাইজ করেছে এটা? না, এটা আর কোন দেশ কনস্টিটিউশনালাইজ করেনি। পাকিস্তানে কিছু সময় আপনার ওটা ফলো করা হয়েছিল, কিন্তু আমরা বোধহয় we are the first country who actually put it in the constitution and it worked for us for 20 years. না, আমি বলছি যে তারপরে কি আর কেউ ফলো করছে কোন দেশে? তারপরে ওই যে প্রত্যেকটা দেশে ওই যে কেয়ারটেকার মোডে চলে যাচ্ছে, কিন্তু কেয়ারটেকারকে আপনার ইনস্টিটিউশনালাইজ করেনি। But then each country is different. আমাদের রিয়ালিটি আর তাদের রিয়ালিটি তো এক না, so we cannot really compare. আমরা এই যে কেন তত্ত্বাবধায়ক সরকার, সোনিয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কারণ আমাদের অভিজ্ঞতা যে আমরা এই নির্বাচন নিয়ে প্রতি 5 বছর অন্তরেই এখানে একটা বিতর্ক যেটা সরকারের দিক থেকে বলা হয় যে আমাদের সংবিধান অনুযায়ী বা সংবিধানের স্পিরিট অনুযায়ী অনির্বাচিত কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না, রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আমাদের এই পঞ্চদশ সংশোধনের আগে সংবিধান তো এই যে সংসদ বিলুপ্ত হইতো, তো সংসদ বিলুপ্ত হলে তো টেকনিক্যাল তো আর সংসদ নাই, এবং ওই যে যারা এই বিলুপ্ত সংসদের সদস্যরাই কেয়ারটেকার গভর্নমেন্ট হইতো, তো তারা নির্বাচিত না, তারা তো নির্বাচিত না, তারা তো নির্বাচিত না। আর আরেকটা হলো যে সবাই, যে বাংলাদেশের সবাই কিন্তু রাষ্ট্রপতির অনুমতিক্রমে রাষ্ট্রপতির পক্ষে শাসন কার্য পরিচালনা করে। তো রাষ্ট্রপতি তো আমাদের নির্বাচিত। ওই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য নির্বাচিত না হলে রাষ্ট্রপতি তো নির্বাচিত, তা আমাদের মূল খুঁটি তো নির্বাচিত, তাহলে তো আমরা অনির্বাচিত সরকার কীভাবে বলবো? যেমন এই যে ব্রিটেনে তাদের রাষ্ট্রপ্রধান কিন্তু রাজা, নির্বাচিত না, কিন্তু তাদের অন্যগুলো নির্বাচিত। তো আমরা তো ওটাকে কি বলি? আমরা ওটাকে রাজতন্ত্র বলি, যে রাজা প্রধান, রাজতন্ত্র। কিন্তু তা আমাদের এখানে নির্বাচিত যদি রাষ্ট্রপ্রধান হয়, তাহলে আমাদের নির্বাচিত সরকার না কেন? আর আরেকটা হলো যে রিপাবলিকানিজম, অর্থাৎ জনগণের মতামতের প্রতিফলন। তো জনগণের মতামতের যদি প্রতিফলন ঘটে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, এবং নির্বাচিত প্রতিনিধিরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ওই যে নির্বাচিত না হয়ে আসে, তাহলে জনগণের মতামত প্রতিফলিত হল না। তো 3 মাসের জন্য আমরা একদল অনির্বাচিত, এক অর্থে যদিও রাষ্ট্রপতির পক্ষে তারা শাসন কার্য পরিচালনা করে, 3 মাসের জন্য আমাদের এই সময়টাতে তারা একটা নির্বাচন পরিচালনা করে সত্যিকারের জনপ্রতিনিধিরা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে, এবং তারা যাতে জনগণের পক্ষে এবং কল্যাণে দায়িত্ব পালন করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে। তো ওটাই তো হলো গণতন্ত্র, ওটাই হলো রিপাবলিকানিজম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো জনগণের ওখানে আশা আকাঙ্ক্ষা, জনগণের মতামত, জনগণের সব কিছু প্রতিফলিত হচ্ছে। তো আমি যে কথা বলতেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যুক্তি হলো যে আমরা 4টা নির্বাচন, সোনিয়া যেটা বলেছেন যে 4টা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করেছি দেশীয় এবং বিদেশি পর্যবেক্ষকদের ওই যে মতে, কিন্তু অন্য 7টা যে নির্বাচন হলো, আমাদের মোট 11টা নির্বাচন হলো,
এবং তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হলো, যারা আগে ক্ষমতায় ছিল তারা কিন্তু আবার ক্ষমতায় ফিরে আসে নাই তত্ত্বাবধায়ক সরকার পরে। তার মানে একটা সমসুযোগ সৃষ্টি হয়েছে। বাট আসতেও বাধা নাই, আসতে বাধা নাই, কিন্তু সমসুযোগ সৃষ্টি হয়েছে। আবার একটু ফিল করতে পারে যারা ক্ষমতায় থাকে যে সমসুযোগ সৃষ্টি করে মানুষ যদি চায় তাহলে তারা আসবে। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত আমাদের দুর্নীতি দুর্বৃত্তায়ন তো আমাদের, বাট কারোর জন্য এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত না। কিন্তু আমাদের যে 7টা নির্বাচন হলো, যেগুলো কিছু সামরিক শাসনের তত্ত্বাবধানে হয়েছে, তারপরে সেগুলো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়নি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নেই। যারা ক্ষমতায় ছিল, যাদের অধীনে নির্বাচন হয়েছে, তারাই আবার ফিরে এসছে। তো ওটাই ক্ষমতা চিরস্থায়ী করার একটা পন্থা দলীয় সরকারের অধীনে। এবং এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, এটার মূল লক্ষ্যই ছিল যে যারা ক্ষমতায় আছে তাদের অধীনে নির্বাচন করা, এবং তাদের অধীনে আমাদের অতীতের অভিজ্ঞতা হলো তাদের অধীনে যখন নির্বাচন হয় তারাই নির্বাচিত হয়ে আসবে। এবং আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদের নেতা এবং তিনি একটা দলের প্রধান। এবং কেন এটা হয় যে আমাদের যে ব্যাপক দলীয়করণ, আমাদের প্রশাসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো দলীয়করণ, যার ফলে যে দলীয় সরকার যদি থাকে তাহলে দলীয় সরকার তাদের এই দলীয় অনুগত ব্যক্তিদেরকে, যারা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠান আছে, তাদেরকে এই দলীয় আনুগত্য কাজে লাগিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এই জন্যই যারা তত্ত্বাবধায়ক সরকার, তারা দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয় তারাই আবার ক্ষমতায় ফিরে আসে। যে আমি একটা প্রশ্ন রেখে আমি ডক্টর সোনিয়া জামানের খানের কাছে যাচ্ছি, যে এই যে আপিল বিভাগের যে রায়, বিচারপতি খায়রুল হকের যে রায়, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন নানাভাবে নানা সময়ে। তো এর প্রাসঙ্গিকতার একটা প্রশ্ন আছে, সংবিধান মুদ্রণের জালিয়াতির প্রসঙ্গ আপনি আপনার বইতে উল্লেখ করেছেন, সেটা একটা প্রশ্ন আছে। জুডিশিয়ারির ইনভলভমেন্টের প্রসঙ্গটা আদালত থেকে বলা হয়েছিল যে জুডিশিয়ারিকে যেন বাইরে রাখা যায়। তো আমার এটাও একটা প্রশ্ন থাকবে যে জুডিশিয়ারিতে একটা এই মেকানিজমের মধ্যে একটা সহজ পন্থা এটা বের করা সম্ভব। আদার দেন দিস আর কি ধরনের অপশন হতে পারে? মানে আপনি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেখানে ফাংশন করে না, সেখানে আপনি এই নির্দলীয় নিরপেক্ষ ভালো লোক কীভাবে আইডেন্টিফাই করবেন আর তাদেরকে সরকারে আনবেন, সেটা একটা প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন, ছোট ছোট উত্তর, কিন্তু আমি পরে আসছি আপনার কাছে। ডক্টর সোনিয়া জামান খান, আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে এক্সপেরিয়েন্স, এর যে মেকানিজম, যেটা আপনি উল্লেখও করেছেন, বা এর যে ক্রিটিক্যাল কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস আপনি করেছেন, তাদের পারফরমেন্স অ্যাসেসমেন্ট, মানে আপনার ফাইন্ডিংসটা কি? মানে এটা কি আসলে আমরা রান করতে পারতাম, নাকি আসলে বাস্তবতা আসলে এটাকে অকার্যকর করে ফেলেছে বা এটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে? You see, the point is যে 20-year period the CTG was there, আমি CTG বলছি, CTG, হ্যাঁ, কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি CTG বলছি। সেই 20 years কিন্তু তাদের যেটা ম্যান্ডেট ছিল, তাদের ম্যান্ডেটটা খুব সিম্পল: গিভ আস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, create a level playing field, make sure there is less violence, that you do not get the chance to manipulate at grassroots level, at basic level. ওটা কিন্তু আপনি যদি ধরেন তাহলে in terms of that they have been successful. ওরা চার গভর্নমেন্টই, 4 CTGs were able to gift us, I would say, 4 free and fair elections as far as people are concerned. না, পলিটিক্যাল পার্টিজের সবসময় যে হেরে যায় তার মধ্যে বলবে যে এটা কারচুপি ছিল, সূক্ষ্ম কারচুপি ছিল। আপনি 4টা গভর্নমেন্ট বলছেন, কেয়ারটেকার কোন 4টা বলছি। প্রথমটা সেটা বলছি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, তারপরে 91, তারপরে 1991, then 1996 which was by Justice Habibur Rahman, 2001, then 2001 by Justice Latifur Rahman, এমনকি 2008 এরও, যদিও 2008 তো আসলে আমাদের কনস্টিটিউশনে যে কেয়ারটেকার ব্যবস্থা সেটার অধীনে হয় না, সেটার অধীনে হয়নি। দ্যাট ওয়াজ, যার জন্য আমি আমার বইতে ওটাকে মানে 3টেকে আমি একটা ক্যাটাগরি করেছি, এবং চতুর্থ যেটা দ্য লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট দ্যাট উই হ্যাভ, ওটাকে আই পুট ইন আ সেপারেট ক্যাটাগরি বিকজ দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট মোড অফ ক্যাটাগরি অফ CTG altogether. Although at the end of the 2-year period they did give us a free and fair election. ওই দুটোকে তারা অবশ্যই শুরুও করেছিলেন যে আমরা 2 বছর পরে নির্বাচন করব, কিন্তু ওদেরকে এটা কেন করতে হলো, আমি এটা একদমই কন্ডোন করি না, কিন্তু
এখানে কি শুধু ওদের দোষ দিলে চলবে, নাকি চিন্তা করতে হবে পলিটিক্যাল পার্টিসদের যে ম্যান্ডেট, পলিটিক্যাল গভর্নমেন্টদের যে ম্যান্ডেট যদি তারা ঠিক মতন করেন, তাহলে তো বাইরের লোকের আসার প্রয়োজন পড়ে না। Why should other people, other objects come over and dictate যে কোন রিফর্ম করতে হবে? পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতে এই রিফর্মসগুলো কেন হয় না? করাপশন কেন ডিল করতে হয় না? Why did they have to have an agenda? পজিটিভ or নেগেটিভ, দ্যাটস সেপারেট ইস্যু। তাদের এই চিন্তাধারাটাই বা কেন হবে যে এসে আমি পলিটিক্যাল গভর্নমেন্টের যে কাজ সেটা আমরা করব? আপনি সুযোগ দিয়েন না পলিটিক্যাল পার্টিস থেকে, পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে। আমি বলবো ডু ইয়োর জব প্রপারলি, ডোন্ট গিভ আদার্স দ্য চান্স টু ডু সো। আমাদের এই আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্টের নিডটা ইন দ্য ফার্স্ট প্লেস কেন ছিল? বিকজ আমরা অ্যাট দ্য অনসেট অফ 1971 when we became independent, we did not set up a free and independent election commission. ইন্ডিয়া কিন্তু করতে পেরেছে। ইন্ডিয়া অ্যাট দ্য বিগিনিং অফ 1947-এ তখন যে নেতা ছিলেন নেহেরু, কিন্তু যখন একজন খুব রিভেয়ার্ড সিভিল সার্ভিসের পার্সন, সিনিয়র সিভিল সার্ভিস ব্যুরোক্র্যাটকে যখন কাজটা দিয়েছিল অফ সেটিং আপ দ্য ইন্ডিয়ান ইলেকশন কমিশন, he did not interfere. Yeah. There was no interference from the Indian executive into the election commission setup of India. And subsequent governments have left the election commission as it is, independent and empowered. ওটা যদি আমরা at the onset করতাম back in 1971, তাহলে তো আমাদেরকে 1990 দেখতে হতো না। তাহলে তো আজকে 2023-তে আমাদের ওই কোয়েশ্চেনটা আসতো না যে ও মাই গড, ইন 2024 January how is our election going to be? So faultটা আমাদের in the sense that the political parties will need to take some responsibility that why did they not have the political will to create an independent election commission, যাতে কারোই কোনো মিসট্রাস্টের ব্যাপারটা থাকতো না। আপনি পরিচিত লোকজন, একটা মিসট্রাস্টটা কেন? বিকজ আপনি এমনভাবে লোকজনকে সিলেক্ট করেন, আপনি এমনভাবে জিনিসটা করেন যে বোঝাই যাচ্ছে there is a direct interference or indirect interference between the executive and the election commission. তখন তো কেউ পার্টিসিপেট করবে না। আপনি যদি, and you had all these years, all the political governments had the time যে আচ্ছা ঠিক আছে, আমরা আর কোনো কাজ দেশের জন্য করি না করি, আমরা ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করি একটা করে। ইলেকশন কমিশন, আপনি ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশনস আর টুইনস। আপনি you cannot have democracy and not have elections. You have to have both. They go hand in hand. তো আমার কথা হচ্ছে যে এটা আসতোই না। আজকে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের যে ডিসকাশন হচ্ছে বা আমি যে বই লিখেছি, আমার তো সাবজেক্ট ম্যাটারই থাকতো না যদি ইলেকশন কমিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং ওয়াজ স্ট্রেংথেনড। এবং এখনো অল দিস ইয়ার্স অফ সাথে যদি পলিটিসাইজেশন না হইতো, দলীয়করণ না হইতো, অ্যাবসলিউটলি। এখন আমাদের দলীয়করণটা এমন পর্যায়ে পড়ে গেছে যে দেখেন আপনি যদি, আমি আবারও ওয়েস্টার্ন জিনিস তুলনা করতে চাই না, আমাদের প্রত্যেকটা দেশ ডিফারেন্ট, কিন্তু আমাদের পলিটিসাইজেশন অ্যাট এভরি সেক্টর। আপনি ডাক্তারদের অর্গানাইজেশন বলেন, আপনি লয়ারদের অর্গানাইজেশন বলেন, সাংবাদিকদের, আপনি সিভিল সোসাইটি, সবাই মোটামুটি ওটা তো আগে থেকেই ছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টার্গেট। তো এখন আমাদের জুডিশিয়ারি ইনস্টিটিউশনটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ a tragedy for Bangladesh, because after all these years আমরা যদি দেখি যে যতটুকু আমাদের ইনস্টিটিউশন ছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে at the age of 53 years of Bangladesh. It is rather unfortunate. ডক্টর মজুমদার, ওকে, তো যে কথাটা বলতেছিলাম, এই যে সংক্ষিপ্ত আদেশের পর 10ই মে সংক্ষিপ্ত আদেশ দিল 2011, 30শে জুন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো। তো আমার বইতে যেটা আমি বলার চেষ্টা করেছি, এটা ছিল অসাংবিধানিক। প্রথম কারণ হলো যে আদালতের রায় ছিল যে 2 টার্মের পরে, পরবর্তী 2 নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে। কিন্তু একটা অপব্যাখ্যার মাধ্যমে বলা হয়েছে সংসদ চাইলে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তো এর মাধ্যমে আদালতের নির্দেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী পাশ হলো 1 নম্বর। 2 নম্বর হলো একটা সংসদীয় কমিটি সর্বসম্মতভাবে, এবং আমার বইতে আমি সবার কোট করেছি, সর্বসম্মতভাবে 104 জন বিশিষ্ট ব্যক্তির সাথে, এক্সপার্টদের সাথে, 3 জন চিফ জাস্টিসের সাথে আলাপ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, এরশাদ সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে, সবার সাথে মত বিনিময় করে উচ্চ আদালত অ্যামিকাস কিউরিদের তো এই সাথে আলোচনা করে তারা সর্বসম্মতভাবে তারা 29শে মে 2011 সালে তারা
সুপারিশ করলো যে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। কিন্তু পরদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ওই তাদের সর্বসম্মত সুপারিশ উল্টে যায়। তো এটাও একটা অসাংবিধানিক। প্রধানমন্ত্রী বা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন কেন হঠাৎ? সেটা একটা প্রশ্ন। উনি আগে বলেছেন যে সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখে সংবিধান সংশোধন, কিন্তু ওনার মত পরিবর্তন করলেন আমরা জানি না। কিন্তু এই যে মত পরিবর্তন করলেন, তিনি হলেন নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু সংসদের একটা কমিটি, স্পেশাল কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত দিল, এই সুপারিশ করলো, এবং এই সুপারিশটা সংসদে যাওয়ার কথা এবং সংসদেই ওটার ওই যে ওটা গ্রহণ করবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এই সংসদীয় কমিটির একটা সর্বসম্মত সুপারিশ, বিশেষ কমিটির সর্বসম্মত সুপারিশ এক্সিকিউটিভ হেড যিনি নির্বাহী বিভাগের প্রধান সেটা তিনি নাকচ করে দিলেন। এবং এটা হলো ওই যে সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে পৃথকীকরণ, এটার সুস্পষ্ট লঙ্ঘন। আরেকটা কারণে এটা অসাংবিধানিক যে ওখানে একটা জালিয়াতি হয়েছে, যে আমাদের এই আদি সংবিধানে কিন্তু এই গণভোটের বিধান ছিল না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা গণভোটের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে। কিন্তু দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এবার আবার এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, এই যে এই গণভোটের বিধান। কিন্তু এই পঞ্চম সংশোধনী যখন পাশ করা হয় 2011 সালে, আপনি বলছেন আদি সংবিধানে ছিল না, পঞ্চম সংশোধনের মাধ্যমে সেটা অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এটা বাতিল হয়েছে। বাতিল হলো তো পরে, অনেক পরে এসে আদালতের রায়। কিন্তু দ্বাদশ সংশোধনীর মাধ্যমে যার মাধ্যমে আমাদের সর্বসম্মতভাবে সংসদীয় পদ্ধতি ফিরে আনা হলো, তখন কিন্তু আবার অন্তর্ভুক্ত করা হয়েছে। করার দরকার পড়লো কেন? এটা তো ছিল, ওটা তারা সর্বসম্মতভাবে, কারণ এর আগেই কিন্তু হয়েছে, ওই যে ওটা বাতিল হয়েছে, হাইকোর্টে বাতিল হয়েছে। দ্বাদশ সংশোধনের আগে বাতিল হয়েছে আমার যতটুকু মনে পড়ে, যে হাইকোর্টে আমার যতটুকু মনে পড়ে ওটা বাতিল হয়েছে। এনিওয়ে, তো ওটা তারা নেগোসিয়েশন করে ওটাকে সংশোধন করে ওই যে সীমিত আকারে সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওটা দেখতে হবে যে আগে পঞ্চম সংশোধনে বাতিল হয়েছে আগে না পরে, কারণ এটা কিছু আসা যায় না, তারা ওটাকে সংশোধন করেছে ওই গণভোটের বিধানটা। তো এই গণভোটের বিধানটা যখন সংশোধন করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান অন্তর্ভুক্ত করেছে, 2011 সালে সংবিধান ছাপা হয় এই যে আইন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। কিন্তু যখন এই সংবিধান সংশোধন ছাপা হয় তখন কিন্তু এই তখন এই গণভোটের বিধানটা সংবিধান থেকে উধাও হয়ে যায়, এবং এটা একটা জালিয়াতি দুর্ভাগ্যবশত। এবং এই জালিয়াতির কারণে কিংবা অন্য কোনো কারণে দ্বাদশ সংশোধনী বহাল ছিল, গণভোটের বিধান বাধ্যতামূলক ছিল, মানে পুরো জিনিসটা একটা অসাংবিধানিক। আরেকটা যুক্তি হলো যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 অসংশোধনযোগ্য করা হয়েছে, কিন্তু সংসদ সদস্যদের এখতিয়ার সংবিধান সংশোধন করা। তো এই যে 1/3 সংশোধনের অযোগ্য করা হয়েছে, এক সংসদ পূর্ববর্তী সংসদের হাত পা বেঁধে দিয়েছে, এটা অসাংবিধানিক। তো এই পঞ্চদশ সংশোধনীটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক, এবং এই অসাংবিধানিক এই সংশোধনীটা পাশ করা হয়েছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ আমাদের অতীত ইতিহাস হলো যতগুলো নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, সবগুলোতে যারা ক্ষমতায় ছিল তারাই ফিরে এসছে। তো এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই এটা পাশ করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে। পুরো পলিটিক্যাল প্রসেসের মধ্যে সবাই যে একমত ছিলেন এবং হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে গেল কোত্থেকে কীভাবে এখনো পর্যন্ত অজানা। এটা আদালতও এই বিষয় নিয়ে অ্যামিকাস কিউরির কথা বলছিলেন। জি, 13th অ্যামেন্ডমেন্ট কেসে যেটা হয়েছিল সেটা হচ্ছে কোর্ট, অ্যামিকাস কিউরি হচ্ছে আপনার যারা কোর্টস ফ্রেন্ডস। তো আমাদের 8 জন অ্যামিকাস কিউরি ছিল, এবং দে আর অল মানে ঘাঘু প্রপার কনস্টিটিউশনাল এক্সপার্টস, দে আর লয়ার্স। 2 of them are constitutional drafters, ডক্টর কামাল হোসেন স্যার ছিলেন, আমিরুল ইসলাম স্যার ছিলেন, যারা নিজেরাই কনস্টিটিউশন ড্রাফটটা করেছে। তো তাদের সবার কথা অবজ্ঞা করে টিএইচ খান স্যার তখন, আমিরুল ইসলাম স্যার যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে পিপল হচ্ছে সুপ্রিম অথরিটি, এবং পিপলের অথরিটি সব ক্ষমতার উৎস। অ্যাবসলিউটলি, পিপলের অথরিটিকে ইউ ক্যানট কমপ্লিটলি ইগনোর। আর্টিকেল 7। আর্টিকেল 7। কামাল হোসেন স্যার বলেছিলেন যে
আমাদের আর্টিকেল 7-এ যে পিপল সুপ্রিমেসিটা এনশ্রাইন্ড হয়েছে আমাদের আর্টিকেলে, আমরা কনস্টিটিউশনটা আমাদের জন্য লিভিং ডকুমেন্ট, যেটা আপনার পলিটিক্যাল ফিলসফার যে 𝗙𝗍 যেটা আমি কোট করেছিলাম ওখানে, উনি বলেন যে কনস্টিটিউশন ইজ এ লিভিং ডকুমেন্ট, ইটস নট এ স্ট্যাটিক ডকুমেন্ট, ইট উড হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য পিপল। আপনি যদি এখন জিনিসটাকে স্ট্যাগন্যান্ট বা স্ট্যাটিক রাখেন তাহলে তো আমরা মুভ করতে পারবো না। অ্যান্ড কনস্টিটিউশন ইজ ফর আস, উই আর নট ফর দ্য কনস্টিটিউশন, দ্যাটস এ ভেরি সিম্পলিস্টিক্যালি পুট। তারপরে আপনার এবং ডক্টর কামাল হোসেন বলেছেন যে ঠিক আছে, যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমের ভিতরে ইফ দেয়ার আর প্রবলেমস, উই ক্যান রেকটিফাই দ্য প্রবলেমস, উই ডোন্ট কিল দ্য এন্টায়ার কর্পস অল টুগেদার, বিকজ দ্যাট ইজ নট দ্য সলিউশন। আপনি ইউ কাম টু আ ডক্টর with a problem saying that I have this ailment and this malaise, and then ডাক্তার আপনাকে বলবে যে না ঠিক আছে, you cut yourself off or I cut you off, that's not the solution. তো যে প্রবলেমটা আছে আমাদের, যেটা ক্রিয়েটেড হচ্ছে, ম্যানিপুলেশন বলেন, সেগুলোকে কেমন করে we can fix it, let's work towards that and let's not get rid of it altogether. টি.এইচ. খান স্যারও বলেছিলেন যে let's work on this. So প্রত্যেকে যারা যারা ছিলেন, out of the 8 amicus curiae, 7 of them said for the constitution. And only for the caretaker government, for the CTG, and only one person did not sort of agree to that. So, despite that, আমার কথা হচ্ছে যে আপনি amicus curiae রাখবেনই কেন কোর্টে যদি আপনি amicus curiae কথাটা না শোনেন। সো এটা মোস্ট আনফর্চুনেট লেগেছিল আমার, যে ওনারা এত ডিটেল সাবমিশন দেওয়ার পরেও জিনিসটা হয়েছে। আর একটা জিনিস আই মাস্ট পয়েন্ট আউট, দ্যাট বিটুইন দ্য শর্ট জাজমেন্ট অ্যান্ড দ্য ডিটেল জাজমেন্ট অফ খায়রুল হক স্যার, there was an 18 months gap. Yeah. So he bought time as to how perhaps he would write it. First যেটা উনি শর্ট দিয়েছেন, সেখানে তো উনি বলেছিলেন যে there are scope for 2 more elections under the caretaker government. এবং লং জাজমেন্ট যেটা, সেটা তো এই প্রভিশনই নাই। সো আমার কোয়েশ্চন যে 18 months টাইমটা উনি নিলেন, why did he take so long to write this judgment? It's a question. as a citizen I want to know. শর্ট জাজমেন্ট থেকে যে ডেভিয়েট করা, সেটা কি পারেন কি না, মানে সেটা হয় কি না? সেটা হয় না, সেটা হয় না। আমি কোর্টের জাজমেন্ট আমি মানতে বাধ্য, কিন্তু I have never understood this deviation because it does not reflect the longer judgment, does not at all reflect the short abridged version. So that is the point যেটা আমার কাছে মনে হয়েছে is pertinent. আর আপনি সবচেয়ে বড় কথা, আমি উইনস্টন চার্চিল is a controversial character, বাট তারপরেও ওনার একটা কোটেশন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে অ্যাট দ্য বটম অফ অল ট্রিবিউটস পেইড টু ডেমোক্রেসি ইজ দ্য লিটল ম্যান ওয়াকিং ইনটু দ্য লিটল বুথ উইথ লিটল পেন্সিল মেকিং এ লিটল ক্রস অন এ লিটল বিট অফ এ পেপার। No amount of rhetoric or voluminous discussion can possibly diminish the overwhelming importance of the point. At the end of the day, that little man or woman, the fact that he's able to go to the booth and exercise his only right of choosing what government he wants, you cannot take that away. তাহলে বাংলাদেশে আমরা স্বাধীনটা হলাম কিসের জন্য? আমাদের তো এই ভয়েসটার জন্যই আমরা স্বাধীন হলাম, আমাদের ভয়েস শুনছিল না। সো অ্যাট 2023-তে আমরা যদি আবার সেই জায়গায় ফিরে যাই, এটা আমার বাংলাদেশের এত প্রোগ্রেশনের মধ্যে এই জিনিসটা ইজ মোস্ট আনফর্চুনেট। সো আমরা একটু শেষের দিকেও চলে এসেছি, যে ফাইনাল রাউন্ড আপনাদের বই, আপনাদের আবারও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, এবং আমি দর্শকদের অনুরোধ করব, আমি মজুমদারের বই তো পাওয়াই যাবে সপ্তাহখানেকের মধ্যে। ডক্টর জামানের বই একটু পাওয়া কষ্ট, যেহেতু বাইরের প্রকাশনা, আন্তর্জাতিক প্রকাশনা থেকে বেরিয়েছে, দামটাও অনেক বেশি, হয়তো অনেকের জন্যে সমস্যা হবে, বাট যে যেভাবে পারেন আমার মনে হয় যে সংগ্রহ করে পড়তে পারেন বা চেষ্টা করতে পারেন। অ্যাটলিস্ট যারা গবেষণা করবেন, এই বিষয় নিয়ে কাজ করবেন, তাদের জন্য অপরিহার্য অবশ্য পাঠ্য বই। সো সমাধানটা আসলে কি, এবং কি উপায় আসলে আমরা, যেটা আপনি বলছিলেন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন আর টুইন্স, বাংলাদেশের বাস্তবতা বলছে আমাদের পলিটিশিয়ানদের মাইন্ডসেট যেটা, আসলে তারা কোনো ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবেন না, বিকজ পলিটিক্সটা তাদের কাছে এখন পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ব্যবসাটা কিভাবে আমরা বুঝতে পারি। তাদের যে হলফনামা, আমরা কয়েকদিন আগে আলাপ করেছি ডক্টর বদিউল মজুমদারের সঙ্গে, তাদের হলফনামা তাদের সম্পদ যে দ্রুত হারে বৃদ্ধি করছে। পলিটিশিয়ানদের আগে সম্পদ কমতো,
এখন সম্পদ তাদের বেড়েই যাচ্ছে এবং পাবলিক অফিস হোল্ড করে সম্পদ বাড়ে কিভাবে মন্ত্রীদের এবং 100 গুণ 200 গুণ 250 গুণ সম্পদ বেড়ে যাচ্ছে আর সাধারণ মানুষের পকেট শূন্য হয়ে যাচ্ছে। সেগুলো অনেক বড় প্রশ্ন, আমরা এই সময়ও নেই আলোচনার জন্য। বাট এখন আসলে আমাদের প্রিমিডি কি করণীয়, কি করা যেতে পারে? যেটা একটু আগের আলোচনা একটু যুক্ত করা দরকার। শর্ট অর্ডারই কিন্তু দুজনের জন্য 3-4 মিনিট করে সময়। শর্ট অর্ডারই কিন্তু রায়, পরেরটা হলো ডিটেইল অর্ডার, ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা। তো শর্ট অর্ডারই কিন্তু রায়, এবং এই রায় থেকে ওই যে ডিটেইল জাজমেন্টে উনি বিচ্যুতি ঘটাতে পারেন না, কিন্তু তিনি বিচ্যুতি ঘটিয়েছেন যে আগেরটাতে তিনি বলেছেন পরবর্তী 2 নির্বাচন হইতে পারে, ওই যে সংসদের কোনো রকম হস্তক্ষেপ লাগবে না, সংসদে কোনো সিদ্ধান্ত লাগবে না, কিন্তু পরের বার তিনি এটা কিন্তু জুড়ে দিয়েছেন। এই যে ক্ষমতাসীনরা যেই ন্যারেটিভটা দিয়েছে, অপব্যাখ্যা দিয়েছে, এটাকে মূল রায় এনেছেন, ওই মূল রায় নয়, বিস্তারিত রায়। কিন্তু শর্ট অর্ডার ওই যে সংক্ষিপ্ত রায়ের পরে কিন্তু পঞ্চদশ সংশোধনী পাশ হয়ে গিয়েছে, তাই বিস্তারিত রায়টা এক অর্থে প্রাসঙ্গিক নয় পঞ্চদশ সংশোধনীর জন্য, কিন্তু তিনি তার রায় বদলেই দিয়েছেন। এটা ইটস এ ফ্রড অন দ্য কোর্ট, এটা জালিয়াতি, এবং এটা ভয়াবহ। আরেকটা হলো যে এই যে আপনি সমাধানের কথা বলছেন, সমাধানের কথা সোনিয়া যেটা বলছেন যে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করার কথা, এবং আমাদের তো একসময় তো নির্বাচন কমিশন ছাড়াও ওই যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই যে কি বলে আমাদের যে সরকারের, এখন তো নির্বাচন কমিশন নির্বাচনকে একটা অরাজনৈতিক বিষয় বানিয়ে ফেলেছে। তারা এখন নির্বাচনের সময় কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কারণ তখন দলীয়করণ ছিল না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা ওই যে নিরপেক্ষভাবে এরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। কিন্তু এখন এই যে এখন তো আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন দলীয় ওই যে অনুগত ব্যক্তি হয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় একটা নির্দলীয় সরকার ছাড়া যারা এই প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবে নির্বাচনের সময়ে, এবং ওই অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে কোনো রকম অবাঞ্ছিতভাবে হস্তক্ষেপ করতে না পারে সেটা নিশ্চিত করবে। তো এই জন্য এটা যেইভাবে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এই যে ফর্মুলাতে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, ওটা হইতে হবে না, কিন্তু আমাদের একটা নির্দলীয় সরকার লাগবে। তারা আলাপ আলোচনা করে ঠিক করুক, আমাদের রাজনীতিবিদরাই ঠিক করুক যে আমাদের মূল লক্ষ্য হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আমার যেটা মনে হয়, যেহেতু আপনারা দুজনেই লেখালেখি করেন, গবেষণার কাজ করেন, মানে যারা সাজেস্ট করছেন যে ওই ব্যবস্থাটা ফেরত আনা দরকার, তাদের আসলে সামগ্রিক বাস্তবতায় যেসব বিতর্ক উঠেছে, জুডিশিয়াল ইনভলভমেন্টে যেসব কথা হচ্ছে, সব নিয়ে আসলে স্ট্রাকচারটা কি হতে পারে এবং কিভাবে হতে পারে সেটা একটু খুঁজে বের করা দরকার। মানে এটা ঠিক বললে হবে না যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বসে ঠিক করুক, এটা অনাদি অনন্তকালেও তারা এই জায়গায় ঐকমত্য আসতে পারবে না। কিন্তু একটা যদি সায়েন্টিফিক একটা ফর্মুলা বের করা যায়, যেটা আসলে কাজে ফর্মুলা দিতে পারেন, কিন্তু তারা যদি ওটা মেনে অ্যাট লিস্ট আমরা বলতে পারবো যে হ্যাঁ তারা নাও মানতে পারেন, বাট আমরা তো বলতে পারবো যে ইয়েস देयर আর অপশনস। সো ডক্টর সোনিয়া জামান খান, খুব ছোট্ট করে প্লিজ। হ্যাঁ, ছোট করে বলছি। আসলে আমি বইতে যেটা বলতে চেয়েছি, যেটা আমি অনেক ডিপলি ডিসকাশন করেছি, কি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমি কালচার অফ মিসট্রাস্ট আমাদের মধ্যে আছে, এবং এটা শুধু আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, ইট গোজ 200 ইয়ার্স ব্যাক। কবে থেকে আমাদের ব্রিটিশ আমল থেকে কলোনিয়ালিজম আমাদেরকে কেমন করে ডিভাইড করে দিল। তার আগে কিন্তু আমরা হিন্দু মুসলমান পাশাপাশি ঠিকই সুন্দরভাবে বাস করছিলাম, দেয়ার ওয়াজ নো প্রবলেম। কিন্তু প্রথমে আমাদের অনেকগুলো ডাইনামিক্স আছে। একটা হচ্ছে কলোনির পরে 1947-এ কলোনিয়ালিজমের সময় যে সমস্ত ন্যারেটিভ ছিল, ওটার পরে 1947-এ যখন আমরা পার্টিশন হয়, তখন আমাদের ন্যারেটিভটা ছিল কিন্তু হিন্দু মুসলিম ন্যারেটিভ। 1971-এ যখন আমরা আসলাম, তখন মুসলিম হিন্দু ন্যারেটিভ ছিল না, তখন আমাদের ছিল ন্যারেটিভটা বেঙ্গলি ন্যাশনালিজম। Because তখন between East Pakistan and West Pakistan there was no issue with religion. We were all more or less, majority of the people were Muslims. 71-এ চলে আসলো বেঙ্গলি ন্যাশনালিজম, বিকজ তখন ওদের ওয়েস্ট পাকিস্তানের যে আপনার the encroachment of West Pakistan as Punjabis are superior to Bengalis, ওই জিনিসের জন্য আমাদের তখন বেঙ্গলি মানে ন্যাশনালিজমটা was important. That was in 71. Bengali nationalism is still important. But at the same time, এখন আমাদের যেটা হচ্ছে, we have two competing visions. একটা vision হচ্ছে আপনার secularist vision, যেটা which goes with Bengali nationalism.
আর একটা ন্যাশনালিজম, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইসলামিক পাথ যেটা। এখন আপনি যদি 𝗦𝗙্সির থিওরি, যেটা আমি আমার বইতে লিখেছি, আপনি যদি বাংলাদেশকে ইচ্ছের ঘুড়ি হিসাবে 4টা কোণা দেখেন, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস কন্ট্রোল করে। একটা হচ্ছে আমাদের স্টেট ল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল চিন্তা করতে হয়, আর একটা হচ্ছে আমাদের রিলিজন, উই কান্ট গেট ইট আউট, এটাকে আমরা বাদ দিতে পারবো না। কারণ আপনার সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ার পপুলেশন আর রিলিজিয়াস, এবং আপনার নিজস্ব কাস্টমস বা ট্রেডিশনস যেগুলো হয়ে এসছে, এই চারটাকে যদি আপনি ঠিক মতন ব্যালেন্স না করেন, তাহলে কিন্তু দ্য কাইট ক্র্যাশেস। এখানে বোধহয় বাংলাদেশের মানে পলিটিক্যাল কেমিস্ট্রিতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা কখনো জেগে ওঠে, কখনো মানে দেখা যায় না। সেটা হচ্ছে যে নেইবারিং কান্ট্রি, তার ইনফ্লুয়েন্স, যদিও আপনি ইন্টারন্যাশনাল লয়ের মধ্যে লয়ের কথা বলেছেন, কিন্তু এর বাইরে এখানে নানা রকমের সাইকি আছে, তাদের ইনফ্লুয়েন্সের এত বেশি পেনিট্রেশন আছে, সেটা অ্যাড্রেস করার ইস্যু আছে, সেটাও বোধহয় আরেকটা ইস্যু। আমরা ভবিষ্যতে আলোচনা করবো, যে শেষ করতে হবে আপনাকে। আর তো এই যতদিন আমার কাছে মনে হচ্ছে যে এই দুই কম্পিটিং ইন্টারেস্ট আমাদের আছে, ততদিন আমাদেরকে ইলেকশনের সময় একটা সাম কাইন্ড অফ আম্পায়ারিং লাগবে। এটা যে আপনাকে সিটিজি করে করতে হবে এমন কোনো কথা নয়, বাট উই নিড সাম ফর্ম অফ ইলেকশন আম্পায়ারিং। আমি যখন স্যাম্পলিং করেছিলাম, আমার যখন মাই থিসিস, আই ডিড বোথ দি কোয়ান্টিটেটিভ সার্ভে এন্ড সো ফার আই হার্ড দ্যাট আপনি এই কাজ করতে গিয়ে দুই শীর্ষ নেত্রীর সঙ্গেই কথাবার্তা বলার চেষ্টাও করেছেন। দ্যাটস কারেক্ট। ইনফ্যাক্ট when I started this journey, তখন I was very honored to meet the Prime Minister, and she took 20 minutes of her valuable time to explain. This was back in 2007-2008. The fourth caretaker government ashar age. She was very interested in the thesis, and she said that I'll give her 20 minutes. Ekটু অপেক্ষা করো. Let me talk to the girl. She's doing a research on an important matter, which is the caretaker government of Bangladesh. যেটাতে ওনার অনেক কন্ট্রিবিউশন। তো তখন উনি জিনিসটাকে বললেন, বুঝালেন, এবং অনেকগুলো তথ্য আমাকে দিয়েছেন, যেটা আমি আমার থিসিসে ইউজ করেছি। সাবসিকুয়েন্টলি আমি ওনাকে বললাম যে আমি যখন সাবসিকুয়েন্টলি আসবো ফিল্ড ওয়ার্কের জন্য, তখন আমি আপনার সময়টা পাবো? তো তখন উনি বলেছেন অ্যাট দ্যাট পয়েন্ট, হ্যাঁ শিওর, জাস্ট লেট মি নো। তো when I came back in 2011 to do the field work, it was a different issue. এর মধ্যে আবার তখন দেখি যে things have changed and Army League has taken a different sort of route now, completely different to what it was back in 2007. Thank you. তখন আমি আবার কথা বললাম বিরোধী দলীয় নেত্রী, তখন বেগম জিয়ার সাথে বললাম, we tried to get an interview. ওনাকে বললাম, ম্যাডাম আমি একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, আমি এটা করতে চাই, মে আই টেক ইউর টাইম? ইনিশিয়ালি শি সেড ইয়েস, অ্যাবসলিউটলি। তারপরে কয়েকদিন পরে উনি বললেন যে না, আমি ইন্টারভিউ দিতে পারবো না। সো বোথ ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্সদেরকে, বিকজ তখন তারা শিওর ছিল না তাদের ম্যান্ডেট কোথায় হবে, কি হবে, they couldn't commit. এবং আপনার রিসার্চ আসলে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তাদের পজিশন, সেটাও একটা ব্যাপার ছিল। কিন্তু আমি বলবো যে whatever the political parties want or don't want, 80% of the populace of Bangladesh are for the caretaker government, because that is the only time they can give their votes. ধন্যবাদ। 30 সেকেন্ডসে যদি আমরা আমাদের এই ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছা দরকার। আমাদের ওই যে অল সেট, এভরিথিং সেট, আমাদের কিন্তু একটা নির্দলীয় ব্যবস্থা দরকার, যারা আম্পায়ারিং করতে পারবে, যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত হয়, যাতে আমাদের যে রিপাবলিকান সিস্টেম, গণপ্রজাতন্ত্রী শাসন ব্যবস্থা প্রতিফলিত হয়, এর কোনো বিকল্প নেই। এবং এরাই কিন্তু এই রকম সরকারি এই যে নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তাদের নিরপেক্ষতা, ওটার কোনো বিকল্প নেই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সোনিয়া জামান খান এবং ডক্টর বদিউল আলম মজুমদার, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য, এবং আপনাদের দুজনেরই বইয়ের জন্য আবারও ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা রকমের বিতর্ক আছে। দুদলই এই বিতর্কের জন্ম দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে, আমার অতিথিরা বলছিলেন যে বাংলাদেশের ইতিহাস বলে যে আমাদের মধ্যে আস্থার সংকট আছে, আমরা একে অপরকে বিশ্বাস করি না, আর দুটো প্রধান দল তো করেই না, এবং তার হয়তো তাদের দুপক্ষের দিক থেকেই চুক্তি আছে। সেখানে এক ধরনের ব্যবস্থা থাকতে হবে, সেটা তত্ত্বাবধায়ক সরকার নামে হোক বা অন্য যে কোনো নামে, একটা আম্পায়ারিংয়ের ব্যবস্থা থাকতে হবে। এই বিষয়ে ওনাদের মধ্যে কোনো ভিন্ন মত এবং এটা কোনো বিকল্প নেই। এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি যেভাবে বাতিল করা হয়েছে সংবিধান থেকে, এবং ওনারা দেখিয়েছেন যে 11টি নির্বাচনের মধ্যে অন্তত 3টে নির্বাচন তো চোখ বন্ধ করে বলা যায় যে
তুলনামূলক বিচারে অনেক 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 ভালো হয়েছে এবং কোনো বিতর্ক ছিল না সেই অর্থে। আরও একটা নির্বাচনকেও তারা শেষ পর্যন্ত যুক্ত করে দিতে চান, যদি সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন অনেকের মধ্যেই আছে। এবং এক ধরনের সিটিজেন চার্টারের কথা ওনারা বলছিলেন, এবং এই যে কালচার অফ মিসট্রাস্টের কথা বলছেন, সেজন্যই ওটা জরুরি, সে কথা স্মরণ করে দিয়েছেন। এবং ওই যে আমার এক অতিথি বলছিলেন যে ডেমোক্রেসি এবং ইলেকশন, অর্থাৎ নির্বাচন এবং গণতন্ত্র, এরা একটা যমজ ভাই বোনের মতো, বা যমজ ভাই যমজ বোন যেভাবেই বলি না কেন, একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো গণতান্ত্রিক সরকার হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না, দ্যাটস শিওর। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা ওনারা বলেছেন, যে স্মরণও করে দিয়েছেন, একাডেমিশিয়ানরা আগেও বলেছেন, যে কনস্টিটিউশন হচ্ছে একটা লিভিং ডকুমেন্টস, এবং এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এটা কোরআন নয়, বাইবেল নয়, গীতা নয় যে এটার মধ্যে হাত দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংবিধানের জন্য আমরা না, আমাদের জন্য সংবিধান, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সো আমাদের রাজনৈতিক নেতাদের আসলে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছতে হবে। তারা ভালো নির্বাচন করার সক্ষমতা রাখেন না, এই বিশ্বাস জনগণ তাদেরকে করে না, তারা নিজেরাও নিজেদেরকে করেন না। কাজেই যতক্ষণ না পর্যন্ত এটি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো নির্বাচন দেশে বা বিদেশে গ্রহণযোগ্য হবে না। অন্তত আমার এই বিশেষজ্ঞ অতিথিদের মতামত তাই। দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।